বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত স্কুল শাখার আজকের অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, সমগ্র পৃথিবী জুড়ে মহামারী করোনায় আক্রান্ত তখনই বাংলাদেশ সরকার আমাদের নিরাপত্তার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। আর এই বন্ধের মাঝেও শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করার জন্য অনলাইন ক্লাস চালিয়ে যাবার জন্য নির্দেশ দিয়েছেন। আর এরই ধারাবাহিকতায় আজ আমি আজকের এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে বসে ক্লাসটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আমাদের আজকের যে পরিচিতি পর্বটা, সেই পরিচিতি পর্বে আজকে তোমাদের সাথে আছি আমি ফাতেমা বেগম ইমি, সহকারী শিক্ষক, ন্যাশনাল কলেজ স্কুল শাখা। আর আমাদের আজকের পাঠ পরিচিতি হলো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর পঞ্চম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি দেখা যাচ্ছে? এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ তোমরা, তাই না? দুটো ছবি দেখতে পাচ্ছ। এখানে প্রথম ছবিটিতে একটি পরিবারে বাবা মা তাদের সন্তানদের কি লেখাপড়া শেখাচ্ছেন। আর পাশেই দেখা যাচ্ছে মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে একজন সুনাগরিক হতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, যার ফলে আমাদের যে জাতির জনক যা অর্জন করতে পেরেছিলেন, যা আজও আমাদের বাঙালিদের তথা পুরো পৃথিবী জুড়ে যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আর এই যে এখানে প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মা লেখাপড়া করাচ্ছেন, একটি ছেলে এবং একটি মেয়ে, তারা কি শিখছে। এই যে শিক্ষা অর্জন, এই শিক্ষা অর্জন করে তারা এক সময় কি হবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সুশিক্ষা অর্জন করে নিজের জীবনকে দেশের জন্য, জাতির জন্য বিলিয়ে দিয়েছেন। সেই মহান নেতাকে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, এরা হচ্ছেন কারা? এরাই হচ্ছেন সুনাগরিক। শিক্ষার্থীরা, আজকের যে আমাদের আলোচ্য পাঠ হচ্ছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ, আজ আমি সুনাগরিক এই বিষয়টি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা হচ্ছে কি সবাই নাগরিক হতে পারি, তাই না? আমরা সবাই নাগরিক হতে পারি, কিন্তু সবাই কি সুনাগরিক? সবাই সুনাগরিক নাও হতে পারি। সুনাগরিক হতে হলে কিছু গুণাবলী থাকা দরকার, আর কিছু গুণাবলী অবশ্যই কি একান্ত প্রয়োজন এই সুনাগরিকতার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে পাঠের শিখন ফল, অর্থাৎ আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, প্রথমেই তোমরা সুনাগরিক কাকে বলে তা বলতে পারবে। এরপরে সুনাগরিকের গুণাবলীগুলো বর্ণনা করতে পারবে। সবশেষে বাংলাদেশে সুনাগরিকের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবি দুটিতে দেখা যাচ্ছে একজন ডাক্তার, যিনি হচ্ছেন কি একজন সুনাগরিক, আর পাশেই দেখা যাচ্ছে কি কয়েকজন খেলোয়াড়, যারা দক্ষতা অর্জন করে সমগ্র বিশ্বের বুকে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছে। আর এই যে ডাক্তার কি করেন? শিক্ষা অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে
মানব সেবায় নিজেকে নিয়োজিত করেন। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে ছবি দেখো, প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কি বেগম রোকেয়া, আর এর পাশের ছবিটিতে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাই না? তো এই যে প্রথম ছবিটিতে বেগম রোকেয়া, আমরা সবাই জানি তিনি হচ্ছেন একজন সাহিত্যিক, একজন অন্যায়ের যে প্রতিবাদী লেখক, যিনি নারী অধিকার প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রেখেছেন। আর পাশের ছবিটিতে আমরা দেখছি যে শিক্ষার্থীরা যারা শিক্ষা অর্জন করে কি করেছে, ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে ছবিতে দেখলাম যাদেরকে, এরা কারা? এরা কি? এরা হচ্ছে সুনাগরিক। তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে সুনাগরিক কারা? প্রিয় শিক্ষার্থীরা, এখনকার এই ছবি দুটিতে দেখো তো লক্ষ্য করে যে কি দেখতে পাচ্ছ তোমরা। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে কি বাইক চুরি করছে, তাই না? আর পাশে ছবিটি একজন চোর চুরি করে পালাচ্ছে। তো এরা নাগরিক, এরা কোনো দেশের নাগরিক, কিন্তু সুনাগরিক না, তাই না? বরং এরা অপরাধী, এরা বিভিন্ন অপরাধে জড়িত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আমরা জানব যে নাগরিক কাকে বলে। নাগরিক কাকে বলে? যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে, তাকেই নাগরিক বলে। আর অন্যভাবেও বলা যায় যে রাষ্ট্রের কর্তব্য পালন করে, যেই ব্যক্তি রাষ্ট্রের কর্তব্য পালন করে এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে, তাকেই নাগরিক বলে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে জানলাম যে নাগরিক আসলে কি, নাগরিক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে চিত্রটি আছে, নিচের যে চিত্রটি, তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটি মানচিত্র, তাই না? এবং অবশ্যই এটি কি বাংলাদেশেরই একটি মানচিত্র, তাই না? তো এই যে মানচিত্র এবং ওই যে মানচিত্রের এই দেশের জনগণকে, অর্থাৎ নাগরিকদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মানচিত্রটি কোন দেশের সেটি অবশ্যই আমরা বুঝতে পেরেছি, এটি হচ্ছে আমাদের বাংলাদেশেরই মানচিত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে যারা এই দেশে এই যে বাস করে, যারা এই যে এই বাংলাদেশে যারা বাস করে, তাদের বলা হয় বাংলাদেশের নাগরিক। আমি আবার বলছি, বাংলাদেশের নাগরিক কারা? যারা বাংলাদেশে বাস করে তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। আর অর্থাৎ যারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বা এই দেশেই বসবাস করে, তারাই হচ্ছে বাংলাদেশের নাগরিক। তাহলে বাংলাদেশের নাগরিক কারা তোমরা বুঝতে পেরেছো? যারা এই দেশে জন্মগ্রহণ করেছে অথবা এই দেশে যারা বসবাস করছে, তারাই হচ্ছে এই দেশের বা বাংলাদেশের নাগরিক। প্রিয় শিক্ষার্থীরা, এরা বাংলাদেশের নাগরিক হলেও এরা কি সবাই সুনাগরিক না। সবাই কি সুনাগরিক? অবশ্যই না। যার বুদ্ধি, বিবেক ও আত্মসংযম বোধ আছে, তারাই কেবল সুনাগরিক। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যাদের বুদ্ধি আছে, বিবেক বিবেচনা আছে, আত্মসংযম বোধ আছে, তারাই হলো নাগরিক, সুনাগরিক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমাদের জন্য একটি একক কাজ রেখেছি, যেই প্রশ্নটা, যেই বিষয়টি আমরা এই কিছুক্ষণ আগেই আমি তোমাদের সাথে আলাপ করলাম যে সুনাগরিক কারা। তো তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে এখনই জানাবে যে সুনাগরিক কাকে বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনই কমেন্টের মাধ্যমে, মিস কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদেরকে
বলেছি যে সুনাগরিক কারা। আমি একটু দেখে নেই যে আমার সাথে কারা আছো। সাদিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন, আচ্ছা সাদিয়া, রিপন, আচ্ছা তোমরা একটু দ্রুত, তোমাদের সময় হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে তোমরা অবশ্যই সুনাগরিক কারা বা সুনাগরিক কাকে বলে যে প্রশ্নটি রেখেছি এর উত্তরটি তোমরা কমেন্টে লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যেই বিষয়টি জানব সেটি হচ্ছে সুনাগরিকের গুণাবলী। একজন সুনাগরিকের যে কি কি গুণাবলী থাকবে সেই বিষয়টা আমরা এখন জানব। প্রিয় শিক্ষার্থীরা, একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে কি সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না। সুনাগরিকতা কি করতে হয়? অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, আর এগুলো অর্জনের মাধ্যমেই একজন নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। আর রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হবে? 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। অর্থাৎ এই যে সুনাগরিকের যে গুণাবলী সেটি হচ্ছে কয়টি? 3টি গুণাবলী। তো আমরা শিক্ষার্থীরা এখন দেখে নিব একটি একটি করে। 3টি গুণাবলীর মধ্যে দেখো, প্রথমটি হচ্ছে বুদ্ধি। প্রথমটি কি? বুদ্ধি। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আর এরপরে যে গুণটা থাকা দরকার একজন সুনাগরিকের, সেটি হচ্ছে আত্মসংযম। সুনাগরিককে অবশ্যই আত্মসংযমী হতে হবে। আর আত্মসংযম নাগরিককে বিভিন্ন ধরনের অসৎ কাজ, যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব, এই বিভিন্ন ধরনের অসৎ কাজগুলো থেকে বিরত রাখে। আর এই আত্মসংযম ছাড়া কখনোই সুনাগরিক হওয়া সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, সুনাগরিকের 2টি গুণাবলী আমরা দেখলাম। আর তৃতীয় যে গুণাবলীটি সেটি হচ্ছে কি? বিচার বিবেক। তৃতীয় গুণাবলীটি হচ্ছে বিচার বিবেক। বিবেক বিচার যেটা, সেটা বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না। যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো নাকি মন্দ। তখন কি করতে হবে? মন্দ কাজটি ত্যাগ করে তাকে ভালো কাজটি করতে হবে। আর এই যে সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে কি করতে হবে? তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আর বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে এবং অন্যদেরকেও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে সুনাগরিকের গুণাবলীগুলো সম্পর্কে জানলাম। তো সুনাগরিক হচ্ছে, আমরা যেটা বুঝতে পারলাম যে সুনাগরিক হচ্ছে দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি, তারপরে পরিচর্যা, এগুলো ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বৃদ্ধি পায় না, ঠিক তেমনি শিক্ষার্থী বন্ধুরা, নাগরিকের মধ্যে যদি এই যে 3টি গুণ, এই যে বুদ্ধি, আত্মসংযম, বিচার বিবেক বিচার, এই গুণগুলো যদি না থাকে, এই গুণের অভাব যদি হয় কোনো নাগরিকের মধ্যে, তাহলে সে দেশ কি ভালোভাবে চলতে পারে না। অতএব আমরা কি করব? ভবিষ্যৎ যে নাগরিকদের অবশ্যই এই গুণগুলো, এই 3টি গুণ অবশ্যই আমাদেরকে কী করতে হবে? অর্জন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, আমরা এখানে প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? প্রথম ছবিতে দেখো এরা কি করছে? দেশকে এগিয়ে নেয়ার জন্য কি করছে? আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজের বুদ্ধি বিবেক
হ্যাঁ, নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে তারা কি করছে, সুনাগরিকতার পরিচয় দিচ্ছে। তাহলে এরা হচ্ছে কি সুনাগরিক। এর পরের ছবিটি দেখো, কয়েকজন শিক্ষার্থী, তাই না? এই যে শিক্ষার্থীরা, এরা কি করছে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মঙ্গল বয়ে আনবে এরা, তাই না? তো এই যে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মঙ্গল নিয়ে আসবে, তাহলে কি হচ্ছে, এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে সুনাগরিক। এর মাধ্যমে কি সৃষ্টি হচ্ছে, সুনাগরিকের সৃষ্টি হচ্ছে। অপরাধী, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখো কি লেখা আছে, যে লেখা আছে যে আমি চোর। ছেলেটি, এই ছেলেটি হচ্ছে কি একজন চোর। আর তাহলে কি এই যে একজন চোর, তাহলে সে কি কোনো সুনাগরিক না? তাহলে এই ছেলেটি হচ্ছে সুনাগরিক নয়। আর পাশের ছবিটিতে দেখো মারামারিতে লিপ্ত, তাই না? সবাই দেখো মারামারি করছে, সবাই মারামারিতে লিপ্ত। তাহলে এরা কারা? এরা সুনাগরিক নয়। প্রথম ছবিতেও যাকে দেখা যাচ্ছে এও সুনাগরিক নয়, আর দ্বিতীয় ছবিতে যে আমরা দেখছি সবাই মারামারিতে লিপ্ত আছে, এরাও সুনাগরিক নয়। বরং এরা হচ্ছে কি, এরা সুনাগরিক না, বরং এরা হচ্ছে সুনাগরিকতার পথে কি বাধা, অর্থাৎ প্রতিবন্ধকতা। এরা বিভিন্ন অপরাধমূলক কাজে সবসময় কি করে, লিপ্ত থাকে। আচ্ছা, এর পরের ইয়েতে দেখতে পাচ্ছি আমরা কি অপরাধ। কি ধরনের অপরাধ? প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে নেশায় লিপ্ত, আর দ্বিতীয় ছবিটাতে কি হত্যা, তাই না? হত্যা করছে। তো এই যে নেশা করা, তারপরে হত্যা, মারামারি, এইগুলো হচ্ছে সুনাগরিকের বাধা বা প্রতিবন্ধকতা। এই অপরাধগুলো আইন বিরোধী কাজ, যা সমাজকে, দেশকে ধ্বংস করে দেয়। এসব অপরাধ বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে বড় বাধা বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে সুনাগরিকতার যে প্রতিবন্ধকতাগুলো, সেগুলো আমরা এতক্ষণ দেখলাম। তো এখন আমরা দেখব যে বাংলাদেশে সুনাগরিকের যে বাধা বা প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলো, যে সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা বাধা রয়েছে। তো বাংলাদেশে সুনাগরিকের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি, প্রথমেই আছে কি নির্লিপ্ততা। প্রথমেই আছে নির্লিপ্ততা। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকেই নির্লিপ্ততা বলা হয়। নির্লিপ্ততা মানে বুঝতে পেরেছ? কাজের প্রতি নাগরিকদের যে উদাসীনতা, সেটাই হচ্ছে নির্লিপ্ততা। তো বিভিন্ন কারণে এই নির্লিপ্ততা তৈরি হতে পারে, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্রতা, কাজে অনীহা। তা আমাদের দেশে নাগরিকদের মধ্যে এই জাতীয় নির্লিপ্ততা বেশি দেখা যায়। আর এর ফলে কি হয়, তারা রাষ্ট্রের সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে প্রতিবন্ধকতাটা আছে, সেটি হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। দ্বিতীয় প্রতিবন্ধকতাটা হচ্ছে কি ব্যক্তি স্বার্থ প্রতিবন্ধকতা। এই যে ব্যক্তি স্বার্থপরায়ণতা, এটা কি করে, সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় বাধা বা অন্তরায় হচ্ছে এই ব্যক্তি স্বার্থপরায়ণতা। আর এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, যেটা আমরা ইদানিং খুব বেশি লক্ষ্য করছি, তাই না শিক্ষার্থীরা?
যেমন টেলিভিশন খুললেই কি আমরা এখন দেখছি, মিডিয়াতে আমরা দেখছি কি দুর্নীতি, স্বজনপ্রীতি, এই বিষয়গুলো ছড়িয়ে পড়েছে। তো এই যে এ কারণে কি হচ্ছে, নির্বাচনের সময় দেখা যায় কি অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থকে বিবেচনা করে ভোট দেওয়া হয়। আবার আমরা এও দেখি যে উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ আত্মীয় অথবা পরিচিত জনকে চাকরি দেয়। তো এই যে এই ধরনের কর্মকাণ্ডগুলোর ফলে কি হয়, আমাদের রাষ্ট্র কি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই যে ব্যক্তি স্বার্থপরায়ণতাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এরপরের যে বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা হচ্ছে দলীয় মনোভাব। শিক্ষার্থীরা, দলীয় মনোভাব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, অকার্যকর হয়ে যায়, তাই না? তো এই যে শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। কি হয়, নিজ দলের প্রতি একরকম মনোভাব থাকে, আবার বিরোধী দলের লোকদের প্রতি থাকে অন্য রকমের আচরণ। তো এই যে দুই ধরনের আচরণ, এই আচরণ করলে কি হয়, সুনাগরিক হওয়ার পথে এটি একটি বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে প্রতিবন্ধকতাটা দেখছি সেটি হচ্ছে অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞ এবং নিরক্ষর লোক অনেক কিছু জানতে পারে না, বুঝতে পারে না। আর আমাদের দেশে প্রায় 1/3 নাগরিকই কি নিরক্ষর। আমাদের দেশের 1/3 নাগরিকই নিরক্ষর। এর ফলে কি হয়, তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় শুধুমাত্র তাদের এই অজ্ঞতা এবং নিরক্ষরতার কারণে। এর পরের প্রতিবন্ধকতাটা আমরা দেখতে পাচ্ছি ধর্মান্ধতা। শিক্ষার্থীরা, সুনাগরিকতা বিকাশে এই যে ধর্মান্ধতা, এটা একটি বিরাট অন্তরায় বা বাধা। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এই ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে কি সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, সংঘাত সৃষ্টি করে। আচ্ছা, 6 নম্বর যে প্রতিবন্ধকতাটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি দাম্ভিকতা, যা একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এই দাম্ভিকতাটা কি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। আর এই দাম্ভিকতার ফলে কি হয়, ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে, নিজেকে সবসময় মনে করে যে আমি বড়, অন্যের মতামতের কোনো গুরুত্ব দেয় না, নিজের মতামত অন্যদের উপরে চাপিয়ে দিতে চায়। তো এই ধরনের মানসিকতা কি সুনাগরিকতার পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। সপ্তম যে প্রতিবন্ধকতাটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাম্প্রদায়িকতা। প্রিয় শিক্ষার্থীরা, একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়ে থাকে। আর এই সাম্প্রদায়িকতার ফলে কি হয়, দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, অশান্তি বিরাজ করে। আমাদের সর্বশেষ যে বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। আর এই দেশের 50% লোক কি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পারে না, পড়তে পারে না, যেটা কিছুক্ষণ আগেও আমি বলেছি তোমাকে। তো ফলে এই যে 1/3 লোক যে নিরক্ষর থেকে যাচ্ছে, হ্যাঁ, তাদের যে বুদ্ধিমত্তার কি বিকাশটা যথাযথভাবে হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না, যা সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, এই যে বাংলাদেশের সুনাগরিকতার যে প্রতিবন্ধকতাগুলো আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা তা বুঝতে পেরেছ। আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখলে আমি তোমাদেরকে একটি একক কাজ দিয়েছিলাম। হ্যাঁ, সাদিয়া লিখেছে যে নাগরিকের বুদ্ধি বিবেক সম্পূর্ণ আছে তাকে সুনাগরিক বলে। ভেরি গুড।
রিপন ভুল না, ঠিক আছে। আচ্ছা, রিপন লিখেছে যাদের বুদ্ধি জ্ঞান রয়েছে এবং দেশের জন্য যার ভালোবাসা আছে এবং যে সৎ, তাকে সুনাগরিক বলে। কিছু বানান ভুল হয়েছে, আচ্ছা তাড়াহুড়ো করে লিখতে গিয়ে বানান ভুল হয়েছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সাদিয়া ইসলাম এবং ধন্যবাদ রিপন তোমাদেরকে সঠিকভাবে উত্তরটি লেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি বরাবরের মতো আজও তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখেছি। তোমরা আশা করি বাড়ির কাজটা খাতায় লিখে নিবে। প্রথম প্রশ্নটি হচ্ছে সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো লিখো, যেগুলো কিন্তু মিস কি এই কিছুক্ষণ আগে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সেখান থেকে এই সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো লিখতে পারবে। এর পরের প্রশ্নটি হচ্ছে সুনাগরিক রাষ্ট্রের সম্পদ, কথাটি ব্যাখ্যা করো। আমি আবার বলছি, সুনাগরিক রাষ্ট্রের সম্পদ, কথাটি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের শ্রেণী কার্যক্রম এই পর্যন্তই। তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে আজকের পাঠটি বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু করোনা এখনও কি বর্তমান আছে আমাদের সমাজে, তাই না? তো অবশ্যই তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং সরকার যে স্বাস্থ্যবিধিগুলো দিয়েছেন সেই স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলবে। যদি প্রয়োজনে কেউ বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরবে এবং বাহির থেকে বাসায় এসে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে, সম্ভব হলে গোসল করবে এবং গায়ের কাপড় ধুয়ে ফেলবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।